আমি আমি পৃথিবীতে কিভাবে চলে এলাম? না না, আমি আমার আকাশ ছেড়ে থাকতে পারবো না। আমি কিভাবে থাকবো এই পৃথিবীতে? হে ঈশ্বর, আমাকে আবার আকাশে ডেকে নাও। তখনই তার সামনে একটি শিয়াল এলো, আর মেয়েটি নিজের চোখে হাত দিয়ে চোখ ঢেকে নিল। তার মুখ থেকে জোরে একটি চিৎকার বেরিয়ে এলো। সোনারপুর গ্রাম। সেই গ্রামে বিশ্বজিৎ নামের এক ছেলে তার প্রেমিকা সঞ্চিতাকে খুব ভালোবাসত। একদিন তাড়াতাড়ি করে সঞ্চিতার বাড়িতে এলো। এ কি বিশ্বজিৎ, তুমি এই সময় এখানে কিভাবে? সঞ্চিতা, আমি কি বলবো সঞ্চিতা, তুমি জানো আমি আমাদের দুজনের ব্যাপারে মায়ের সাথে কথা বলেছি। আর আমার মা বিয়ের জন্য রাজি হয়ে গেছে। এইবার আমাদের আমাদের দুজনের তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত। কি, চমকে গেলে তো? আমার মা এমনভাবেই সারপ্রাইজ দেয়। কি, বিয়ে? তোমার মা রাজি হয়ে গেছে? কিন্তু আমাকে তো তোমার মা পছন্দই করতো না। কিন্তু এখন তো আমার মা রাজি হয়ে গেছে, তাই আমরা বিয়ের প্রস্তুতি নিই আর ধুমধাম করে বিয়ে করে নিই। এবার তো তুমি খুশি? তখনই পেছন থেকে কুসুম বেরিয়ে এলো। আচ্ছা ঠিক আছে, যখন ওর মা বিয়ের জন্য রাজি হয়ে গেছে তখন গিয়ে বিয়ে করে নেওয়া উচিত তোমাদের। আমার এমনিই অনেক চিন্তা ছিল যে ওর মা বিয়ের জন্য রাজি নয়, এখন তো মাও রাজি। দেখো বিশ্বজিৎ, তুমি এখন বাড়ি যাও, আমরা পরে এই নিয়ে কথা বলবো। ওহো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর আমি তোমার জন্য অপেক্ষা করব, ঠিক আছে? বিশ্বজিৎ সেখান থেকে চলে যায়। কি হলো সঞ্চিতা, তুমি বেচারাটাকে তাড়িয়ে দিলে কেন? ও তো তোমাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছিল। মা, মা তুমি কি বলছো? আমার দিকটা বোঝার চেষ্টা করো। আমি আগে বিশ্বজিৎকে ভালোবাসতাম, কিন্তু এখন আমি রাহুলকে ভালোবাসি, আর আমি তার সঙ্গে জীবন কাটাতে চাই। এই তুমি কি বলছো সঞ্চিতা? তুমি তো এত বছর ধরে ওকে ভালোবাসতে, আর বিশ্বজিৎ তো অনেক পরিশ্রমী একটা ছেলে আর অনেক সৎ। তাহলে তুমি তার সাথে প্রতারণা করছো কেন? তাকে বিয়ে করে নাও, তুমি সবসময় সুখে থাকবে। না, আমি রাহুলকে ভালোবাসি। রাহুল ওর থেকেও বেশি রোজগার করে এবং ধনী। আমি তো ধনী প্রেমিককেই চাই, গরিবকে নয়। ওর মাও সবসময় অসুস্থ, আরও গরিবও। ওর কাছে ধনসম্পদ বলতে কিছু নেই, তাই আমি ওকে স্বামী হিসেবে বেছে নিতে পারি না। সঞ্চিতা এটুকু বলেই বাড়ির ভিতরে চলে গেল। হে ভগবান, জানি না আমার মেয়ের কি হয়েছে। আগে এত ভালোবাসতো বিশ্বজিৎকে, আর এখন হঠাৎ ধন সম্পদের ভূত কোথা থেকে চেপে বসলো। এভাবেই দুদিন কেটে গেল। হঠাৎ একদিন সন্ধ্যায় বিশ্বজিৎ দৌড়ে দৌড়ে সঞ্চিতার বাড়ি এলো। কি হয়েছে বিশ্বজিৎ? তুমি আজ আবার এখানে কি দরকারে এলে? দেখো সঞ্চিতা, আমার মায়ের শরীর খুব খারাপ। তার শেষ নিঃশ্বাস নেওয়ার সময় হয়ে গেছে। আর তার শেষ ইচ্ছা হলো যে আমাদের বিয়ে হয়ে যাক তার সামনে। বিশ্বজিৎ, আমি... এরই মধ্যে তাদের পেছনে রাহুল এসে দাঁড়ালো। আরে, তুমি এখানে কি করছো সঞ্চিতা? আমি মন্দিরে বিয়ের জন্য তোমার অপেক্ষা করছিলাম। তুমি এখনো রেডি হওনি কেন? আরে না না, তেমন কিছু নয়। আমি তো রেডি হতেই যাচ্ছিলাম, এক্ষুনি আসছি। কি, এ এ তুমি কি বলছো সঞ্চিতা? আমি আমি তোমাকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। আর তুমি আমাকে ছেড়ে ওর সাথে বিয়ে করতে চাও? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণে বুঝলাম। মনে হচ্ছে এও তোমার প্রেমিক। হ্যাঁ হ্যাঁ, আমার সৌন্দর্যই এমন যে আমার পিছনে সবাই পাগল। দেখো ধোঁকা খাওয়া প্রেমিক, তোমার প্রেমিকা মানে সঞ্চিতা আর আমি আজই বিয়ে করতে যাচ্ছি। তাই এখন থেকে ওকে বিরক্ত করা বন্ধ করো, বুঝেছ? না না সঞ্চিতা, সঞ্চিতা তুমি এমন করতে পারো না। আমি তোমাকে খুব ভালোবাসি। আর আর তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ভগবানের দোহাই লাগে, আমার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করো। সে হয়তো আর বাঁচবে না। ওনার শেষ ইচ্ছাটা পূরণ হলেই উনি শান্তিতে মরতে পারবে, তার আত্মা শান্তি পাবে। দেখো, তুমি শুধু একবার আমাকে বিয়ে করে নাও, তারপরে তুমি রাহুলের সাথে বিয়ে করে নিও। আমার কোনো আপত্তি নেই, আমি তোমার সামনেও কোনো দিনও আসবো না। শুধু একবার আমার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করে দাও, প্লিজ সঞ্চিতা, প্লিজ। আর এই প্রেমিক, আমার মাথা গরম হওয়ার আগে
এখান থেকে চলে যা তোর শেষ ইচ্ছাটা পূরণ হওয়ার আগে। তোর মায়ের কাছে চলে যেতে হয়। এখান থেকে চলে যা। এটা কোনো বাজার বসেনি যে আগে তুই মাল কিনবি, তারপর সেই ফেরত হওয়া মাল আমি কিনব। বোকার মতো কথা বলিস না। এ আমার প্রেমিকা, এবং এখনও আমার স্ত্রী হতে চলেছে। ও কোনো বাজারের জিনিস নয় যে আগে তোকে দিয়ে দেব, তারপর আমি ফিরিয়ে নেব। বোকা কথাকার। আরে দেখছিস কি? বেরিয়ে যায় এখান থেকে। চল চল, বেরো। তারপর রাহুল বিশ্বজিৎকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সঞ্চিতাকে সাথে করে নিয়ে চলে যায়। এখন আমি কি করব? আমি আমার মাকে কি জবাব দেব? সঞ্চিতা, তুমি এমন কেন করলে? কেন করলে সঞ্চিতা এমন? আমি কি অপরাধ করেছিলাম? বিশ্বজিৎ কাঁদতে কাঁদতে ঘন জঙ্গলের দিকে চলে যায় এবং গাছের নিচে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। তখনই আকাশ থেকে একটি তারা খসে পড়ল। বিশ্বজিৎ তারা খসে পড়া দেখে মনে মনে বলল, মনে হচ্ছে তারা খসে পড়ল। মা বলতেন যে তারা খসে পড়লে তারার কাছে যা চাও তা পূরণ হয়। কিন্তু আমার ইচ্ছা কি? আমার প্রেমিকা কি আমার কাছে ফিরে আসবে? না, এটা কখনো হতে পারে না। তার বিয়ে তো অন্য কারোর সাথে হচ্ছে। বিশ্বজিৎ দুঃখ আর কষ্টে নিচের দিকে মাথা নিচু করে বসে রইল। অন্যদিকে সেই তারাটা ঘন জঙ্গলের মধ্যে বিশ্বজিতের সামনে পড়ল এবং সেই তারাটা হঠাৎ একটি অপূর্ব সুন্দরী মেয়েতে রূপান্তরিত হল। এ কি, আমি পৃথিবীতে চলে এলাম? এখন আমি কি করব? আমি তো একটা তারা ছিলাম, আকাশ থেকে সরাসরি পৃথিবীতে চলে এলাম। এখন আমাকে সামনে এগিয়ে গিয়ে দেখতে হবে। তারিকা কোনোভাবে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু হাঁটতে পারে না এবং উঠতে গিয়েও সে পড়ে যায়। এ কি, আমি হাঁটতে পারছি না কেন? তার উপর আমার অনেক চোটও লেগেছে। আমাকে কারো সাহায্য নিতে হবে। তখনই জঙ্গলের ভেতর থেকে একটি শিয়াল দৌড়ে এলো। এই পশুটি আমার দিকে দৌড়ে আসছে। আমাকে এর থেকে বাঁচতে হবে, কিন্তু আমি তো উঠতেও পারছি না। আমি এখনই মরতে চাই না। তারিকা কোনোভাবে উঠে দৌড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পশুটি কাছে এসে আক্রমণ করে। তখনই তারিকা তার হাত দুটো ছড়িয়ে দেয় এবং হঠাৎ তীব্র আলো ছড়িয়ে পড়ে আর পশুটি দূরে ছিটকে পড়ে যায়। এ কি, এটা আমার আলোতেই দূরে গিয়ে আছড়ে পড়ল। মানে এখনো আমার ভিতরে শক্তি আছে, যার মাধ্যমে আমি নিজের রক্ষা করতে পারবো। কিন্তু আমার কাছে এত শক্তি নেই যে আমি দুষ্টু মানুষের সঙ্গে লড়তে পারি। আমাকে কোনো ভালো মানুষের খোঁজ করতে হবে যে আমাকে সাহায্য করতে পারবে। তারিকা কোনোভাবে উঠে ঘন জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করে। তখনই তার নজর গাছের নিচে যায়, যেখানে বিশ্বজিৎ বসেছিল। আরে, এটা তো কোনো মানুষ মনে হচ্ছে। আমাকে এর কাছে গিয়ে সাহায্য চাইতে হবে। তারিকা বিশ্বজিতের কাছাকাছি এসে দাঁড়ায়। তুমি কে? তুমি তুমি এত রাতে এত ঘন জঙ্গলে কি করছো? দেখো, এখান থেকে চলে যাও। আমি আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। এখান থেকে চলে যাও তুমি। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। একমাত্র তুমিই আমাকে সাহায্য করতে পারবে। কি? দেখো, ব্যাপারটা হলো এত রাতে জঙ্গলে তোমার আসা উচিত হয়নি। তুমি অনেক বিপদে পড়তে পারো। জঙ্গলটা অনেক ভয়ঙ্কর। চলে যাও এখান থেকে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমিও খুব দুঃখী। তোমারও এত রাতে এখানে আসা উচিত হয়নি। দেখো, আমি আমার ভাগ্য খুঁজতে খুঁজতে এখানে এসে বসে আছি। আর একটা কথা, তুমি কি আমাদের গ্রামের নও? আমি আগে কখনো তোমাকে দেখিনি। তোমার নাম কি? আর তুমি কোথা থেকে এসেছো? আমার নাম? আরে, আমার তো কোনো নামই নেই। যদি আমি বলে দিই যে আমি তারা, আকাশ থেকে পড়েছি, তাহলে সে মজা উড়াবে আর আমার সঙ্গে কথাও বলবে না। আমার কাছে এমনিই সময় কম। কি হলো, কিছু বলছো না কেন? তোমার নাম কি? আমার নাম তারিকা। বাহ, তোমার নামটা তো খুবই সুন্দর, তারিকা। তোমার রূপের মতো তোমার নামটা খুব সুন্দর। ঠিক আছে, তাহলে আমি আসছি এখন। বাড়ি যেতে হবে। আমার মায়ের শরীরও ভালো নেই, বেচারি অসুস্থ। আমার জন্য সে হয়তো অনেক চিন্তা করছে। আসছি আমি। কথাটা বলেই বিশ্বজিৎ সেখান থেকে বাড়ির দিকে রওনা দিল। হে ভগবান, এখন আমি কি করব? উনি আমাকে সঙ্গে না নিয়েই বাড়িতে চলে যাচ্ছে। দাঁড়াও, আমাকেও তোমার সাহায্য দরকার। তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও।
দেখো, আমি বাড়ি যাচ্ছি, আমার পেছনে এসো না। আর আমি আর কোনো মেয়েকে বিশ্বাস করি না, বিশেষ করে কোনো সুন্দরী মেয়েদের আর বিশ্বাস করতে পারবো না। তাই বলছি, তুমি চলে যাও আর আমাকেও যেতে দাও। কথাটা বলেই বিশ্বজিৎ সেখান থেকে চলে যায়। এ কি, আমাকে ফেলে চলে গেল? এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমাকে যেভাবেই হোক গ্রামের দিকে যেতে হবে। তারিকা কোনো রকমে এগিয়ে যেতে থাকে। তখনই সামনে থেকে দুজন বুড়ি মহিলা আসছিল। হঠাৎ তাদের নজর পড়ে তারিকার ওপর, যে চাঁদের আলোয় ঝলমল করছিল। সামনে দেখো দিদি, ওটা তো আকাশ থেকে পড়া তারা, কিন্তু এই তো এখন মেয়ের রূপ নিয়ে নিয়েছে। আর এই তারা 500 বছরে একবারই পড়ে। এর বলি দিলে আমরা দুজনেই শক্তিশালী হয়ে যাব আর আবার তরুণী হয়ে উঠব। হ্যাঁ বোন, তুমি ঠিক বলছো। সত্যি এটা তারা, এর শরীরের জ্যোতি দেখলেই বোঝা যাচ্ছে। আমিও বলেছিলাম এমন তারার উপস্থিতি খুবই কমে গেছে, এটা তো লাখে একটা। চলো তাড়াতাড়ি গিয়ে এটাকে আমাদের আওতায় নিয়ে নিই। তারপর দুজনেই তারিকার দিকে এগিয়ে যায়। তখনই তারিকার নজর পড়ে দুই বুড়ির দিকে। এরা দুজন আমার দিকে কেন আসছে? বিষয়টা ভালো মনে হচ্ছে না। আমার এখান থেকে পালানো উচিত। এরা তন্ত্রবিদ্যা করা লোক, আমাকে এদের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। যেমন ভাবনা তেমন কাজ। তারিকা দৌড়াতে শুরু করে। আরে দেখো দিদি, মেয়েটা দৌড়াচ্ছে। হ্যাঁ বোন, তুমি ঠিক বলছো, কিন্তু আমরা ওকে পালাতে দেব না, ওকে ধরতেই হবে। ওদিকে দৌড়াতে দৌড়াতে তারিকা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। মনে হচ্ছে মেয়েটা কোথাও লুকিয়ে পড়েছে, এখন তো আর দেখা যাচ্ছে না। চিন্তা করো না বোন, আজ সে আমাদের থেকে বেঁচে গেছে, কিন্তু আর বাঁচতে পারবে না। চলো চলে যাই। হ্যাঁ চলো, এখন পালালে কি হবে? আমাদের নজর থেকে কতক্ষণ বাঁচবে? কখনো না কখনো তো আমাদের সামনে আসতেই হবে। যখনই আমাদের সামনে আসবে আমরা সঙ্গে সঙ্গে চিনে ফেলব। দুজন বোন সেখান থেকে চলে যায়। তখন তারিকা ঝোপ থেকে বেরিয়ে আসে। বাপরে, অল্পের জন্য বেঁচে গেলাম, না হলে এরা আজ আমার সঙ্গে কি করত কে জানে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এরা তন্ত্রবিদ্যা করে, যদি আমার সঙ্গে কিছু খারাপ করে। দুই বোন তাদের কুঁড়ে ঘরে ফিরে আসে। এখন আমরা কি করব? আজ তো আমরা তন্ত্র সাধনা করেছি, এখন সেটা ব্যবহার করতে পারবো কি? হ্যাঁ দিদি, চলো আমাদের শক্তি ব্যবহার করে আবার আমাদের যৌবন ফিরিয়ে নিয়ে আসি। দুজন বসে তন্ত্রবিদ্যা করতে শুরু করে। তন্ত্রবিদ্যা করতে করতে হঠাৎ তীব্র আলো ছড়িয়ে পড়ে। মধুমতি এক অত্যন্ত সুন্দর ও তরুণী মেয়েতে রূপান্তরিত হয়, আর গোমতী বুড়ি মহিলার রূপেই থেকে যায়। এই কি, আমরা তো সমানভাবে তন্ত্র সাধনা করেছি এবং এত বিদ্যা অর্জন করেছি, তবুও তুমি এত সুন্দর তরুণী হয়ে গেলে আর আমি বুড়ি রয়ে গেলাম। এটা অসম্ভব। আচ্ছা চিন্তা করো না দিদি, এই সৌন্দর্য আর তরুণ রূপ আমাদের শুধু মধ্যরাত পর্যন্তই থাকবে। ভোর হলেই আমার এই সৌন্দর্য চলে যাবে আর আমি আবার বুড়ি হয়ে যাব। কিন্তু আমরা তো সবসময় তরুণী আর সুন্দর থাকতে চাই। আমাদের সেই মেয়েটাকে খুঁজে বের করতেই হবে। হ্যাঁ, কিন্তু কিভাবে? সে তো পালিয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের চোখেও পড়েনি। দেখো দিদি, সে আমাদের চিনে ফেলেছে এবং জেনে গেছে যে আমরা তান্ত্রিক। কিন্তু এখন আমার এই রূপটা সে আর চিনতে পারবে না। আমি এই রূপেই গিয়ে তাকে ফাঁসাবো এবং তাকে আমাদের কুঁড়ে ঘরে নিয়ে আসব। আর তারপরেই সেই তারাটার সম্পর্কে আমাদের দাদুর দেওয়া বই থেকে সাধনা করব। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। মধুমতি সুন্দরী মেয়ের রূপ নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে যায়। তারিকা কোনো রকমভাবে ঘন জঙ্গলের মধ্যে চলতে থাকে। তখনই সে মধুমতিকে দেখতে পায়। যাক, কারো তো দেখা পাওয়া গেল। ওই যে একজন সুন্দরী আর যুবতী মেয়ে, হয়তো উনিই আমাকে সাহায্য করতে পারবেন। কথাটা ভাবতে ভাবতে তারিকা মধুমতির কাছে যায়। তুমি কে? তুমি এভাবে জঙ্গলের মধ্যে কোথায় যাচ্ছ? আমি পথ হারিয়ে ফেলেছি, আমার বাড়ি অনেক দূরে। আমাকে একটু সাহায্য করতে পারবেন? আমি এখানে কাউকেই চিনি না। কেন নয়, আমার বাড়ি কাছেই। তুমি আমার সঙ্গে আমার বাড়ি যেতে পারো। কি, সত্যিই বলছেন? হ্যাঁ, কেন নয়, চলুন তাহলে। তারপর মধুমতি তারিকাকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল।
পৃথিবীর লোক কত ভালো, এখানে সবাই খারাপ নয়। মধুমতি তারিকাকে তার কুঁড়ে ঘরের ভিতরে নিয়ে যায়। সেখানে গোমতী তাদের আসার অপেক্ষা করছিল। এ কি, তুমি তো সেই যে জঙ্গলে আমার পিছু নিয়েছিলে। হ্যাঁ, এখন তুমি আমার জাল থেকে আর বেরোতে পারবে না। এ কি, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে যেতে দাও। আমাকে বন্দি করছো কেন? আমাকে যেতে দাও। হঠাৎ তীব্র আলো ছড়িয়ে পড়ে চারিদিকে, আর মধুমতি আবার বুড়ি মহিলার রূপে ফিরে আসে। তোমরা দুজনকে আমার সাথে ছলনা করলে, এক যুবতী মেয়ের রূপ নিয়ে আমাকে ফাঁসালে। আমাকে যেতে দাও। আমার সাথে এমন করো না। আমাকে যেতে দাও। এখন তুমি কোথাও যেতে পারবে না। তুমি জানো না তুমি কত বড় বিদ্যা অর্জন করতে চলেছ। আমি দাদু বইয়ে পড়েছিলাম যে একটি তারা 500 বছরে একবার খসে পড়ে, এবং তুমি 500 বছরে প্রথমবার পৃথিবীতে এসেছ। এবার আমাদের ভাগ্যর চাবি খুলে যাবে, আর আমরা কিভাবে সেটা হারাতে পারি? আগামীকালের অমাবস্যার রাতেই আমরা এর বলি দেব। এখন সূর্য উঠতে চলেছে, এখন আমরা এর বলি দিতে পারবো না, তাহলে সব বিফলে যাবে। বোন, চলো এখন আমরা একে ঘরে বন্ধ করে দিই। দুই বোন জোর করে তারিকাকে একটি ঘরে বন্ধ করে দেয়। আমি এখান থেকে কিভাবে বের হব? আমাকে পালাতেই হবে। যদি ওরা দুজন আমাকে মেরে ফেলে, তাহলে আমি আমার তারালোক ফিরে যেতে পারবো না। কয়েক ঘন্টা কেটে যায় এবং দুই বোন কুঁড়ে ঘর থেকে বাইরে চলে যায়। মনে হচ্ছে ওরা দুই বোন চলে গেছে। এটাই আমার সুযোগ। আমাকে এখান থেকে বের হতে হবে। তারিকা কুঁড়ে ঘরের পেছনে জানালা ভেঙে বেরিয়ে ঘন জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে। পথে তার সঙ্গে বিশ্বজিতে দেখা হয়। আমাকে বাঁচাও। ওই দুই বুড়ি মহিলা আমাকে মেরে ফেলবে। ওরা দুজন আমার বলি দিতে চায়। আরে তুমি এসব কি বলছো তারিকা? কোন বুড়ি মহিলা? কে তোমাকে মেরে ফেলতে চাইবে? এসব ভুলভাল কি বলছো তুমি? দেখো, আমি কোনো মানুষ নই। আমি আকাশ থেকে পড়া একটি তারা, আর এখন পৃথিবীতে এসে পড়েছি। তাই ডাইনিরা আমার বলি দিয়ে আমার মতো সুন্দর ও যুবতী হতে চায়। আমাকে এখান থেকে নিয়ে চলো। ওহো, এসব তুমি কি বলছো? দেখো, আমি এসব কথায় বিশ্বাস করি না। আমার কথা বিশ্বাস করো। দেখো, ওরা আমাকে খোঁজ করতে করতে এখানে চলে আসবে। এটা মজা করার সময় নয়। আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। তখনই বিশ্বজিৎ তারিকাকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আর অন্যদিকে দুই বুড়ি মহিলা কুঁড়ে ঘরে এসে দেখে ঘরে কেউ নেই। এ কি, সে তো পালিয়ে গেছে। আমাদের ওকে খুঁজে বার করতেই হবে। হ্যাঁ, যদি আমরা তাকে ধরতে না পারি, তবে আমরা কখনো যুবতী হতে পারবো না। পালিয়ে যাবে কোথায়? ও তো এ পৃথিবীতে কাউকে চেনে না। কোনো ব্যাপার না, সে যাবে কোথায়? চলো, আমরা তাকে খুঁজে বের করবই। আর অন্যদিকে বিশ্বজিৎ তারিকাকে নিয়ে নিজের বাড়িতে পৌঁছায়। ওদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। চাঁদের আলো তারিকার শরীরে পড়তেই হঠাৎ তার শরীর ঝলমল করতে শুরু করে। আরে, এ কি? হে ভগবান, তোমার শরীর এত আলোয় ঝলমল করছে কেন? আরে বাবা, আমি তো তোমাকে বলেছিলাম আমি একটা তারা। দেখো, চাঁদের আলোয় আমার শরীর কত ঝলমল করছে। আমাদের যখন প্রথমবার দেখা হয়েছিল, তখন তো তুমি এভাবে ঝলমল করছিলে না। তখনও আমি আলোয় ঝলমল করছিলাম। তুমি ভালো করে দেখোনি। আচ্ছা, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। তাড়াতাড়ি বাড়ি চলো, না হলে কেউ দেখে ফেলবে। এত ঝলমলে শরীর নিয়ে কেউ না কেউ তোমাকে চিনে ফেলবে। চলো চলো চলো, চলে আসো। তারপর বিশ্বজিৎ তারিকাকে নিয়ে ঘরের ভিতরে চলে যায়। পরের দিন সকালে বিশ্বজিৎ আর তারিকা ঘর থেকে বের হতেই দেখল পুরো গ্রামের লোক সেখানে জড়ো হয়ে গেছে। আরে, এ কি বিশ্বজিৎ? তোমার মা তো মারা গেছে, আর এ কি তুমি একটা মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছো? এখন তুমি কোনো মেয়ের সঙ্গে একা ঘরে থাকতে পারো না। হ্যাঁ, একদম ঠিক কথা বলছে রামলাল। বিয়ে না করে আই বড় মেয়ের সাথে তুমি একা কিভাবে ঘরে থাকতে পারো, সেটা সম্ভব নয়। আর এই মেয়েটাকে দেখে কোনো সাধারণ মেয়ে বলে মনে হচ্ছে না। এত সুন্দর মেয়ে তো আমি গ্রামে আগে কখনো দেখিনি। আচ্ছা, ঠিক আছে, আপনারা আমার কথা শুনুন। দেখুন, আমি আপনাদের বলিনি, কিন্তু আমার মায়ের শেষ ইচ্ছা ছিল যে আমি বিয়ে করে নিই। এই কারণেই আমি গতরাতে আমার স্ত্রী তারিকার সঙ্গে বিয়ে করেছি এবং তাকে এই গ্রামে নিয়ে এসেছি। আমার স্ত্রী তারিকা। আচ্ছা,
তাহলে তুমি বিয়ে করে ফেলেছ? আমাদের একবার জানালে না কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন সে তোমার স্ত্রী। তবে সত্যি বলতে খুব সুন্দর, মনে হচ্ছে যেন স্বর্গ থেকে নেমে আসা অপ্সরা, তাই না? যাই হোক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গ্রামের সবাই তারিকার প্রশংসা করতে থাকে, আর তারিকা বিশ্বজিতের পিছনে দাঁড়িয়ে ভালোবাসার দৃষ্টিতে বিশ্বজিতের দিকে তাকিয়ে থাকে। এই মানুষটা কত ভালো আর কত বড় মনের মানুষ। আমার সম্মান রাখার জন্য সবার সামনে আমাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছে, যাতে কেউ খারাপ নজরে না দেখে। সত্যিই কিছু মানুষ খুব ভালো হয় আর কিছু খুব খারাপ। তারিকা হাসতে শুরু করে। যত গ্রামবাসী আসে সবাইকে সে একই কথা বলে, যে সে আমার স্ত্রী। কয়েকদিন কেটে যায়। বিশ্বজিৎ তারিকার অনেক যত্ন নেয় এবং ভালোবাসা স্নেহ দেয়। দেখতে দেখতে দুজনের মধ্যে প্রেম ভালোবাসা গড়ে উঠতে থাকে। অন্যদিকে সঞ্চিতা তার স্বামী রাহুলের বাড়িতে বসেছিল। তখন সেখানে তার মা কুসুম আসে। সঞ্চিতা, তুই যাকে সেদিন টাকা, ধন সম্পদ নেই, গরিব এসব বলে তাড়িয়ে দিয়েছিলিস, সে এমন একটা মেয়েকে বিয়ে করেছে দুনিয়ার সবার থেকে সুন্দর, আর তার কাছে ধন সম্পদেরও কোনো অভাব নেই। তার স্ত্রী এত সুন্দর যে তার পুরো শরীর চাঁদের আলোর মতো ঝলমল করে। পুরো গ্রামেই গুজব ছড়িয়ে পড়েছে যে তার স্ত্রী সত্যিই অপ্সরা। কি? এটা হতে পারে না। আর ও আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেছে? কেন? তুমি টাকার জন্য তাকে ভুলে যেতে পারো, আর সে তোমাকে ভুলে যেতে পারে না। কেন? আর হ্যাঁ, তুমি তার স্ত্রীর পায়ের নখের যোগ্যতা হওয়ার যোগ্য নও। এটুকু বলেই কুসুম সেখান থেকে চলে যায়। না, এটা হতে পারে না। আমি ভেবেছিলাম সে আমার স্মৃতি কখনো ভুলতে পারবে না, আর সে বিয়েও করবে না। তাহলে সে এত তাড়াতাড়ি বিয়ে করলো কিভাবে? এমন সময় রাহুল আসে। আরে, কি করছো সঞ্চিতা? তাড়াতাড়ি আমার জন্য খাবার দাও, আমার খুব খিদে পেয়েছে। ব্যাস, অনেক হয়েছে। তোমাকে বিয়ে করে আমার জীবন নষ্ট হয়ে গেছে। তোমার কারণে আমি হীরের মতো বিশ্বজিৎকে নিজের হাত থেকে হারিয়েছি, আর এখন সে তার স্ত্রীকে খুব ভালোবাসে। আর তুমি? দেখো সঞ্চিতা, তুমি আমাকে এভাবে বলতে পারো না। সঞ্চিতা, তুমি নিজের ইচ্ছায় আমার কাছে এসেছিলে, আমি তোমাকে বলিনি যে আমাকে বিয়ে করো। আমার তো ভাগ্যই খারাপ, যার জন্য তোমাকে বিয়ে করতে হয়েছে। কিন্তু আর নয়, অনেক হয়েছে। আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। যখন থেকে তোমাকে বিয়ে করে তোমার বাড়ি এসেছি, তুমি শুধু আমাকে রান্না, খাওয়া আর সারাদিন পশুর মতো কাজ করাও। আমি বিশ্বজিতের কাছে চলে যাব। আমি ওকে খুব ভালোবাসি, আর আমি জানি সে আমাকে আবার গ্রহণ করবে। ও তোমাকে কখনো গ্রহণ করবে না। তুমি তাকে খুব অপমান করে তাড়িয়ে দিয়েছিলে, মনে আছে সেই দিন? যাকে সে বিয়ে করেছে সে শুধু কয়েকদিনের জন্য তার স্ত্রী, আর আমি গত 7 বছর ধরে তার প্রেমিকা ছিলাম। সে আমাকে কখনো ফিরিয়ে দিতে পারে না। আমি জানি সে তার স্ত্রীকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেবে। সঞ্চিতার চোখ থেকে জল গড়িয়ে পড়তে থাকে। কিছুক্ষণ পর সঞ্চিতা বিশ্বজিতের বাড়িতে পৌঁছে যায়, আর বিশ্বজিৎ তখন তার বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। আরে, তুমি এখানে কি করছো? কি ব্যাপার? আমাকে মাফ করে দাও। আমি জানতাম না যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আমিও রাহুলের প্রেমের জালে ফেসে গিয়েছিলাম, আর তোমাকে ঠেলে দিয়েছিলাম। কিন্তু এখন বুঝেছি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসি, তাই আমি আমার স্বামীকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি। তুমিই আমাকে নিজে থেকে সেদিন তাড়িয়ে দিয়েছিলে, আর যখন ভালোবাসার মধ্যে প্রতারণা ঢুকে যায় তখন সেটা আর আগের মতো থাকে না। এই কারণেই তোমার প্রতি আমার ভালোবাসা শেষ হয়ে গেছে, আর সেটা কখনো তোমাকে ফিরিয়ে দেওয়া সম্ভব না। তাই তুমি এখান থেকে চলে যাও সঞ্চিতা। তোমার সঙ্গে আমার কোনো কথা বলার ইচ্ছাটুকুও নেই। তাই বলছি সঞ্চিতা, তুমি চলে যাও এখান থেকে। তুমি এটা ঠিক করছো না বিশ্বজিৎ, আর ওই ডাইনিটাকে ছাড়বো না, যার কারণে তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। এরই মধ্যে ভেতর থেকে তারিকা বাইরে আসে। তার সৌন্দর্য দেখে সঞ্চিতার জ্ঞান হারিয়ে যায়। আরে, এত সুন্দর মেয়ে! তবে আমি আমার প্রেমিককে ওর হতে দেব না। সঞ্চিতা এগিয়ে যায়। তখনই বিশ্বজিৎ সঞ্চিতার সামনে গিয়ে দাঁড়ায়। তুমি আমার স্ত্রীর কাছেও আসবে না। এ আমার স্ত্রী। আমার স্ত্রীর থেকে দূরে থাকো তুমি। তুমি এতটা কিভাবে বদলে গেলে বিশ্বজিৎ? তুমি তো আমাকে অনেক ভালোবাসতে, আর আজ এই ডাইনি মেয়ের জন্য তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। বাহ বিশ্বজিৎ, বাহ!
বিশ্বজিৎ তারিকার হাত ধরে বাড়ির ভিতরে চলে যায়, আর সঞ্চিতা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। উনি কে, আর তোমার সাথে ওইভাবে ঝগড়া করছিল কেন? আরে তারিকা, আমার সেই প্রেমিকা যে একদিন আমাকে দূরে ঠেলে দিয়ে অন্য কারো হাত ধরে চলে গিয়েছিল। আর আজ যখন সে শুনেছে যে তুমি আমার স্ত্রী, তাই সে আমার কাছে ফিরে এসেছে। কিন্তু আমি তাকে কখনোই নিজের করতে পারবো না, কখনোই না। দেখো, উনি তোমাকে অনেক ভালোবাসে। যখন সে তোমার কাছে এসেছে তখন তোমার তাকে গ্রহণ করা উচিত ছিল। কি কি বলছো তুমি? না, আমি তাকে কখনো নিজের করে মেনে নিতে পারবো না। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরে আমার কথাটা তো শোনো। কিন্তু বিশ্বজিৎ কিছু শুনতেই নারাজ, এবং তারিকার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। আমি জানি বিশ্বজিৎ, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমাদের ভালোবাসা পূর্ণ হতে পারে না। আমাকে তারালোক ফিরে যেতে হবে। এভাবে কিছুদিন কেটে যায়। হ্যাঁ, এটাই সঠিক সময়। আজ আমি তারিকাকে আমার মনের কথা বলে দেব, আমি তাকে কতটা ভালোবাসি। বিশ্বজিৎ আনন্দিত মনে তারিকার কাছে আসে। আ আ আ বিশ্বজিৎ, আমি তোমাকে একটা কথা না বললেই নয়। অনেক দিন ধরে বলবো বলবো ভাবছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো না, কি বলতে চাও? দেখো, আমাকে এখন তারালোক ফিরে যেতে হবে। সময় এসে গেছে, আর আজই আমাদের জন্য তারালোকের দরজা খুলবে। আমাকে আমার তারালোকে যেতে হবে। তুমি কি বলছো তারিকা? আরো কয়েকদিন থেকে যাও না, এত তাড়াহুড়ো কিসের? না, যদি আমি থেকে যাই তাহলে আর কখনো ফিরে যেতে পারবো না। আমাকে মাফ করে দাও বিশ্বজিৎ। তারিকা সেখান থেকে চলে যায়, আর বিশ্বজিৎ হাউমাউ করে কাঁদতে থাকে। আমি যখন সঞ্চিতাকে ভালোবাসতাম তখন সেও আমাকে ছেড়ে চলে গেল, আর এখন তারিকাকে ভালোবাসি আমি, তারিকাও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। হায় ভগবান, তাহলে কি আমি কি কাউকে কোনোদিন ভালোবাসতে পারবো না? আমি কি সবার হাতের খেলনা? তারিকা যেতে যেতে অনেক ভেঙে পড়ে আর কাঁদতে থাকে। আমাকে ক্ষমা করে দাও বিশ্বজিৎ। আমি জানতাম তুমি আমাকে খুব ভালোবাসো। তাই যদি তুমি আমার আগে তোমার মনের কথা বলতে, তাহলে আমি তোমাকে না বলতে পারতাম না। তাই আমি আগে থেকেই না করে দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও। তারিকা কাঁদতে কাঁদতে ঘন জঙ্গলের দিকে চলে যায়। তখনই মধুমতি আর গোমতী তাকে দেখে ফেলে। আরে, এ তো সেই তারাকন্যা। তার শরীরের ঝলমলে আলো দেখো। হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছ। এবার তো তারা লোকের দরজা খুলতে যাচ্ছে। আমাদের এই সুযোগ, তাকে ধরতে হবে। মধুমতি আর গোমতী দুজনেই এগিয়ে যায় এবং তারিকাকে ধরে ফেলে। তোমরা তোমরা এখানে কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমাকে যেতে দাও। তুই এভাবে চলে যেতে পারিস না। এত কষ্টে তোকে খুঁজে পেয়েছি, আর এখন তুই চলে যেতে চাস? হ্যাঁ, সেদিন আমাদের ঠকিয়ে পালিয়ে গিয়েছিলি, কিন্তু এখন যতক্ষণ না আমাদের যৌবনকাল ফিরে পাই ততক্ষণ তোকে ছাড়ব না। না না, তোমরা এটা করতে পারো না। এরই মধ্যে পেছন থেকে বিশ্বজিৎ আসে এবং দুই বুড়ি সামনে এসে দাঁড়ায়। তোমরা দুজন কি করছো? দেখো, ছেড়ে দাও। আমার স্ত্রী, তোমরা এর সাথে এমন করতে পারো না। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। নাও, আবার ইয়েও চলে এসেছে। একটা তারার ভালোবাসার মানুষ। মানুষ আর তারার ভালোবাসা কখনো হতে পারে না। এ আমাদের শিকার, আর আমরা ওকে তোমার হাতে তুলে দিতে পারি না। দেখো, তোমরা এমন করো না। আমার প্রেমিকা, তোমরা কখনো তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারো না। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। তুমি চলে যাও বিশ্বজিৎ, এরা দুজন তোমাকে মেরে ফেলবে। না, এরা আমাকে কখনোই মারতে পারবে না। আরে তোমরা দুজন কি ভাবলে আমি আমার প্রেমিকাকে মৃত্যুর মুখে ফেলে চলে যাব? এটা কখনোই হতে পারে না। মধুমতি মন্ত্র পড়তে যাচ্ছিল, ঠিক তখনই তারিকা জোরে লাঠি তুলে মধুমতির মাথায় আঘাত করে। ফলে মধুমতি নিচে পড়ে যায়। অন্যদিকে বিশ্বজিৎ গোমতীর মাথায় আঘাত করে। ফলে গোমতীও সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। চলো এখান থেকে চলে যাই, তা না হলে এদের দুজনের এখনই জ্ঞান ফিরে আসবে, আর তখন তোমায় ওরা কিছু করে বসবে। আমি তোমাকে কোনোভাবে হারাতে চাই না। আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না তারিকা। আমি তোমাকে খুব ভালোবাসি। এখন যদি না বলি তাহলে আর কোনো দিন বলা হবে না।
তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি একটা জীবন্ত লাশ হয়ে যাব। আমিও তোমাকে ভালোবাসতাম, কিন্তু কখনো বলতে পারিনি। আর আমি যদি তোমাকে ভালোবাসার কথা বলে দিতাম, আমি আর তারালোকে ফিরে যেতে পারতাম না। কিন্তু তুমি আমার দুবার প্রাণ বাঁচিয়েছ। এখন আর আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। চলো আমরা বিয়ে করে আমাদের জীবন ভালোভাবে সুখে শান্তিতে কাটাই। কি কি সত্যি বলছো তুমি? তুমি আমার সাথে থাকতে রাজি? সত্যি? হ্যাঁ, কেন? তুমি চাও না? তারিকা বিশ্বজিতের সঙ্গে তার বাড়ি চলে যায়। দুজন বিয়ে করে সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে থাকে।